মহাত্মা গান্ধী বলেছিলেন, স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং তাকে যদি কেউ সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে তবে তাকে উচ্ছেদ করার ন্যায্য অধিকার ভারতবাসীর আছে। 15ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে পবিত্রতম দিন। এই দিনে আমরা সকলেই জানি যে দীর্ঘ 190 বছর ব্রিটিশ অপশাসনের অবসান ঘটেছিল। কিন্তু কেন এই ব্রিটিশ অবশাসন? কারণ কি ঘটেছিল, ব্যাপারটা কি? কারণ এই মানুষের স্বভাব হচ্ছে দুর্বলের উপর সবলের আক্রমণ। তখন পাশ্চাত্য দেশগুলো, এখনও বটে, আমেরিকা প্রচণ্ড শক্তিশালী ছিল, তাই তারা কী করত? তারা গোটা বিশ্বকে দখল করার চেষ্টা করত। ইউরোপ বলেছিল যে আমাদের দেশে কখনো সূর্যাস্ত হবে না। সূর্যাস্ত হবে না মানে সমস্ত পৃথিবীটাই আমরা দখল করে নেব, তাহলে আমাদের দেশে সূর্যাস্তের কোনো সম্ভাবনাই, প্রশ্নই থাকলো না। এই যে মানুষের মধ্যে অপচেষ্টা বা এই যে চিন্তাশক্তির দুর্বলতা, যে সব কিছুকে নিজের করে নেব, এই যে দখলদারি মানসিকতা, এ থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্য বিস্তারের এত অপচেষ্টা চলেছে এবং কত মানুষ মারা গেছে, কত মানুষ জেল খেটেছে, কত মানুষ আরও নানানভাবে নির্যাতিত হয়েছে, চাষিরা হয়েছে তাদের ন্যায্য ফসল থেকে বঞ্চিত। এটাই হচ্ছে ব্রিটিশদের বা ইউরোপের ওই যে অপশাসন, তার মূল কারণ। মানুষের স্বভাবই হচ্ছে দুর্বলের উপর প্রবলের অত্যাচার, চিরকালই এটা দেখা যায়। কিন্তু যে ভারতবাসীর আছে সনাতন ধর্ম, যে ভারতবাসীর আছে গীতা, রামায়ণ, মহাভারত, বেদান্ত শাস্ত্র, আরও কত কী আছে বুদ্ধদেবের মতো মহাজ্ঞানী লোক আছেন, আচার্য শঙ্কর, এমনি কত আছেন রবীন্দ্রনাথ, আছেন বিবেকানন্দ, আছেন বিদ্যাসাগর, রামমোহন, আরও কত সমাজ সংস্কারক আছেন, অসংখ্য বিপ্লবীদের নাম করতে গেলে সময়ে সংকুলান হবে না। তারা ভারতবর্ষের জন্যে যা করেছেন, স্বাধীনতা আন্দোলন করেছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকে আমরা আজ কোটি কোটি প্রণাম করলেও তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারব না। স্বাধীনতা প্রত্যেকটা মানুষেরই জন্মগত অধিকার। প্রত্যেকটা মানুষের শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক সমস্ত ব্যাপারেই মানুষের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই মানুষের জীবনের কোনো মূল্য নাই। জীবজন্তু স্বাধীনতা চায়। দেখবেন একটা খাঁচার পাখি আর বনের পাখি, খাঁচার পাখি কিন্তু খাঁচায় থাকতে চায় না, সে কিন্তু বনে থাকতে চায়। যদিও বনে খাবার কোনো গ্যারান্টি নাই, বনে শত্রু আছে অনেক, যুদ্ধ করে লড়াই করে বাঁচতে হয়, তথাপি পাখি কিন্তু বনে থাকতে চায়, খাঁচায় থাকতে চায় না কখনোই। মানুষ তাই চিরকাল স্বাধীনতার পিয়াসী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। স্বাধীনতায় যে কোনো ব্যাপারে, পারিবারিক ব্যাপারেও প্রত্যেকটা সদস্যকে স্বাধীনতা দেওয়া দরকার। স্বামী স্ত্রী পরস্পরকে স্বাধীনতা দেবে, পিতা পুত্র, পিতা কন্যা, মাতা পুত্র, প্রত্যেকের স্বাধীনতার কথাটা ভাবতে হবে। তাছাড়া কিন্তু আমরা পরিবারের মধ্যেই এক সদস্য আরেক সদস্যকে আমরা কষ্ট দিয়ে ফেলি। এরকম বহু ব্যাপার ঘটেছে আগে, বর্তমানেও যদিও কমেছে কিন্তু এখনও চলছে। অর্থাৎ পরিবারের লোককে পরাধীন করে দিচ্ছে। নিজের মতের সাথে মিল হচ্ছে না, তাই তার সাথে কাট অফ করে দিচ্ছে। মতের মিল হয় না। এই সংসারের নিয়ম হলো প্রত্যেকটা লোক আলাদা, প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে গঠন করা হয়েছে ঈশ্বরের দ্বারা বলুন আর বিশ্ব প্রকৃতির দ্বারাই বলুন। কারো সাথে কারো মতের মিল হবে না। কিন্তু যে প্রবল শক্তিশালী, সে যার ভাইয়ের সাথে বা দাদার সাথে, কাকার সাথে, যাই হোক, তার যদি মতভেদ হয় তাহলে তাকে বোকা বলে। বোকা কেউ নয়, আসলে সে অন্য রকমের, সে আলাদা। তাকেও এই বিশ্ব প্রকৃতি তৈরি করেছে এবং তাকেও দরকার আছে। সবাই যদি বুদ্ধিমান হয়ে যেত, সবাই যদি টিচার, প্রফেসর, ডাক্তার হয়ে যেত, তাহলে এই জগৎটা চলত কি? তো ব্রিটিশরা আমাদের স্বাধীনতা হরণ করেছিল, 190 বছর ধরে আমাদেরকে অপশাসন করেছিল, নানানভাবে অত্যাচার করেছিল। আমাদের বিপ্লবীরা যতটা পেরেছিলেন
জীবন দান করে পরে এই স্বাধীনতা অর্জন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের নাম, মহাত্মা গান্ধীর নাম, জওহরলাল নেহেরুর নাম আছে, চন্দ্রশেখরের নাম, বিনয় বাদল দীনেশের নাম, এর এমনি এমনি কত নাম, তাদের নাম কিন্তু আমি এই 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 সময়ের মধ্যে আমি কিন্তু সকলকে স্মরণ করতে পারবো না, সম্ভব নয়। তাদের নাম স্মরণ করতে হলে দীর্ঘ সময় চাই। সে তো বিরাট বিরাট বই হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, রাষ্ট্রবিজ্ঞান হয়ে যাবে। কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে ব্রিটিশ অপশাসন থেকে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা, এই যে স্বাধীনতা আন্দোলন, এই স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রাম কেন এত কঠিন ছিল জানেন? বারবার স্বাধীনতা সংগ্রামগুলো সব ব্যর্থ হয়েছে। নেতাজির আন্দোলন ব্যর্থ হয়েছে, মহাত্মা গান্ধীর আন্দোলন ব্যর্থ হয়েছে, ক্ষুদিরাম তো ধরা পড়ে গেল, প্রফুল্ল চাকি মারা গেল, বিনয় বাদল দীনেশ সব মারা গেল। এর একটা কারণ হচ্ছে ভারতবাসী নিজেই, কারণ আপামর জনসাধারণ এই স্বাধীনতা সংগ্রামে যোগদান করে নাই। তাই তারা, যারা যোগদান করেছিল তারা একেবারে মাইনরিটিতে, সংখ্যালঘুতে পড়ে যেত, তাদেরকে পাশাপাশি লোকরা সাপোর্ট করতো না। কারণ বেশিরভাগ মানুষই স্বাধীনতার মূল্য বুঝতো না। বেশিরভাগ মানুষ যারা স্বার্থপর, লোভী, ভেতু, তারা ব্রিটিশ সরকারের কাছে নানাভাবে আবদ্ধ হয়ে যেত। তারা কেউ ব্যবসা করত, কেউ কেউ দালালি করত, কেউ কন্ট্রাক্টারি করত। এইভাবে তারা ব্রিটিশ রাজত্বের মধ্যেই চরম সুখ, আর্থিক সঙ্গতি অর্জন করে নিত। অতএব স্বাধীনতার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, স্বাধীনতার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তাই যারা স্বাধীনতা আন্দোলনে যোগদান করত তাদেরকে প্রবল প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যে করতে হতো। কারণ ঘরের লোকই তো শত্রু, বল না, ঘর ভেদি বিভীষণ। ঘরের লোক যদি না থাকে তাহলে বিদেশি লোক বা বাইরের লোক কখনো কারো ক্ষতি করতে পারে না। এ আমাদের ব্রিটিশ বা ভারতবর্ষ পরাধীন হলো কেন? ভারতবাসী ঠিক থাকলে কি ভারতবর্ষে ওই ইউরোপের লোকেরা প্রবেশ করতে পারত না। ভারতবাসী চিরকালই অন্ধবিশ্বাস, কুসংস্কারে ডুবে থাকতো, এখনও আছে। তারা এই আচার, প্রথা, নিয়ম, কানুন এইসবের উপর বেশি গুরুত্ব দিত। আর ব্রিটিশরা একটার পর একটা রাজ্য বিস্তার করত, তাতে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তার জন্যে ভারতবর্ষের কুসংস্কার, অন্ধবিশ্বাসকে আমাদের রবীন্দ্রনাথ পূর্ণভাবে দায়ী করেছেন। বলেছিলেন যে ভারতের ভারতের যে অপশাসন চলছে ব্রিটিশে, এটার ব্যাধিটা, এটা মানে সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাসটা হচ্ছে রোগ, আর ব্রিটিশ শাসন তার ব্যাধি। অন্ধবিশ্বাসটা রোগ আর ব্রিটিশ শাসন তার ব্যাধি। অর্থাৎ রোগ থাকলে তো ব্রিটিশ শাসন তার উপসর্গ, রোগ থাকলে উপসর্গ হবে। আমাদের দুর্বলতা এখানেই যে আমরা রোগগ্রস্ত। আমরা সামাজিকভাবে নানান ধরনের অন্যায়, প্রথা, মানে যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলো না মানলেও চলে, যেগুলো কেবল কুসংস্কার, মানুষের অপব্যাখ্যায় চলে আসছে, সেইগুলোই হচ্ছে ভারতবর্ষের পরাধীনতার মূল কারণ। পরিষ্কার কথা, মহাত্মা গান্ধীও তাই বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন, প্রথমে আমাদেরকে তো আন্দোলন করার সময় আমাদেরকে তো আগে নিজের দেশের লোকের সাথেই যুদ্ধ করতে হয়েছে, তারপরে তো ব্রিটিশ সরকারের সাথে। অর্থাৎ নিজের দেশের লোকরা প্রবল নিন্দা, সমালোচনা করছে। তারাই ব্রিটিশ সরকারের কাছে আমাদের আন্দোলনের খবরগুলো পৌঁছে দিচ্ছে। যার প্রকৃষ্ট দৃষ্টান্ত বাঘাযতীনের বুড়িবালাম নদীর তীরের আন্দোলনটা। বাঘাযতীন ব্রিটিশ সরকার বিদেশ থেকে যে জাপানের বাটাভিয়া, জার্মানির বাটাভিয়া থেকে এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়কে অস্ত্র আনতে পাঠিয়েছিলেন। সেই অস্ত্র সম্ভার আসছিল সমুদ্রপথে, অনেকগুলো জাহাজ আসছিল, কিন্তু একজন বিশ্বাসঘাতক এই খবরটা ব্রিটিশ অফিসারের কানে পৌঁছে দিয়েছিল। এদিকে অস্ত্র আসার জন্য আমাদের বাঘাযতীন বুড়িবালাম নদীর তীরে অপেক্ষা করছিলেন, কিন্তু এলো না, জাহাজ এলো না। এলো কি? তার বদলে এলো জলপথে নয়, স্থলপথে ব্রিটিশ সরকারের প্রবল সেনাবাহিনী এলো। সেই প্রবল সেনাবাহিনীর সাথে আমাদের বাঘাযতীন যুদ্ধ করে মাত্র 6-7 জন সঙ্গীকে নিয়ে যুদ্ধ করেছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। বাঘাযতীন যখন মারা গেলেন তখন ওই টার্গেট, কী নাম,
যাই হোক, মানে একটি নাম খেয়াল পড়ছে না, মানে যে ব্রিটিশ কমান্ডার ছিল ওখানে, তিনি বললেন যে বাঘাযতীন লোকটা বোকা, এ যদি আন্দোলন না করে কোনো শাসক হতো তাহলে একটা বিরাট পদ অধিকার করতে পারত। এই যে শক্তিশালী ছিল, শরীরে মানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিটিংস ছিল প্রচণ্ড। বাঘ হত্যা, নিজের হাতে বাঘ মেরেছিল। তো এই লোকটার এত ফিজিক্যাল পাওয়ার এবং এত মেন্টাল পাওয়ার যে এ ইচ্ছা করলে তো বিরাট শাসক হতে পারত, কোনো দেশের রাজা, প্রধানমন্ত্রী এইসব হতে পারত। কিন্তু ওই জেনারেল ট্যাগার্ট নামটা মনে করলো। ট্যাগার্ট জানেন না যে দেশপ্রেম কী জিনিস, দেশপ্রেম কী জিনিস তা তিনি জানেন না। দেশপ্রেমের জন্যে এত বড় প্রতিভা জীবন দিয়ে দিলেন। কই শাসক হতে চায়নি তো? আমাদের দেশ তো তাই। রামচন্দ্র তো শাসক হলেন না। রামচন্দ্র সিংহাসন ছেড়ে চলে গেল বনবাসে। বিদেশের লোক হলে ভারতবর্ষে অনেকে আছে, পিতাকে হত্যা করে সম্রাট হতো। আমাদের দেশে অজাতশত্রু নামক একটা লোক বা নিজের বাবাকে হত্যা করে সম্রাট হচ্ছে। আমাদের দেশে ত্যাগের প্রচণ্ড দৃষ্টান্ত আছে। ত্যাগের উপর আমাদের এই ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। ত্যাগ নাই বলেই আমাদের ভারতবর্ষের বর্তমান সমীচীন অবস্থা চলছে। ত্যাগ নাই, কেবল ভোগ 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 ভোগ। কিন্তু ভোগের অবস্থা যে কী হচ্ছে সে তো বুঝতেই পারছেন। ভোগ থাকবে, তার সাথে ত্যাগ থাকবে, সব কিছু মিক্সচার দরকার। একরকম কোনো কিছু ভালো নয়, একরকম কোনো কিছু ভালো নয়। আপনার একটা হাত প্রচণ্ড শক্তিশালী, আর একটা হাত রোগগ্রস্ত, আপনাকে শক্তিশালী বলা যাবে না, আপনাকে রোগী বলা যাবে, প্যাশেন্ট বলতে হবে। অর্থাৎ সামঞ্জস্য চাই, ত্যাগও চাই, ভোগও চাই। কিন্তু বর্তমানে ভোগের পরিমাণ এত বেড়ে গেছে যে ত্যাগ 1% আছে কিনা সন্দেহ আছে যথেষ্ট। তা আমাদের এই ভারতবর্ষ দাঁড়িয়ে আছে ত্যাগের উপর। আমাদের নেতাজি সুভাষচন্দ্র, বাঘাযতীন, আরও যত সব বিপ্লবী ছিলেন, মাতঙ্গিনী হাজরা ছিলেন, তারপর ঝান্সি রানী লক্ষ্মীবাই ছিলেন, আরও কত মহিলাও ছিলেন। এই মহিলারা ত্যাগের জন্যে, ভারতবর্ষকে ভারত প্রেমের জন্যে জীবন দান করেছিলেন। মহিলাদের ক্ষেত্রে আরও অসুবিধা হতো আন্দোলন করতে। কেন জানেন না? মহিলারা যখন এই আন্দোলনের গ্রাউন্ডে নেমে যেত তখন নিজের পরিবারের লোকেরা ওকে ছেড়ে দিত। কারণ তখন তার চরিত্রকে কলঙ্কিত করতো, অন্য পুরুষের সাথে মিশছে। এই যে কুসংস্কার, যে অন্য পুরুষের সাথে মিশছে, মানে কাজ করছে, আন্দোলন তো করতেই হবে অন্য পুরুষের সাথে। তো এই যে ভুল মানসিকতা, যে অন্য পুরুষের সাথে মিশলে মেয়েটা খারাপ হয়ে যায়, এটার জন্যে ওদেরকে আর ওই সব মহিলাদেরকে আর ঘরে, পাড়ায়, এমনকি গ্রামে, ওই অঞ্চলে প্রবেশ করতে দেওয়া হতো না। এর ফলে তাদের নিরাপত্তা চলে যেত একেবারে, এবং তারা ব্রিটিশদের হাতে সহজে ধরা পড়ে যেত। এই কুসংস্কারের কথা আমি ওই জন্য বারবার বলি। অন্ধবিশ্বাস। মেয়েরা ঘরে থাকবে, ব্যাস। মেয়েদের লেখাপড়া নাই। ভাগ্যে বিদ্যাসাগর ছিল, চালু করলে মেয়েদের লেখাপড়াটা। মেয়েদের স্বামীটা মরে গেলে স্ত্রীর থেকে পড়ায় দিতে হয়। ভাগ্যে রামমোহন ছিল, বন্ধ করলে। তাই এখন পর্যন্ত এই অবস্থা হতো। মহিলাগুলোর এখনও পর্যন্ত এই অবস্থা হতো। স্বামী অসুস্থ হয়ে গেলে আমরা তার স্ত্রী চিন্তান্বিত হয়ে যেত, যে দিদি মরে তো আমাকেও মারবে, দগ্ধ করে মারবে। তারা কত কাজ করেছিল। বিদ্যাসাগর, রামমোহন, এদেরকে অনেকে বলে যে এরা তো স্বাধীনতা আন্দোলন করে নাই। স্বাধীনতা আন্দোলনের থেকে অনেক বেশি দূরদর্শী সম্পন্ন কাজ করেছিলেন। রবীন্দ্রনাথকে অনেকে বলে যে উনি তো যুদ্ধ করেন। আরে বা যুদ্ধ, লাঠি হাতে যুদ্ধ করে না, বন্দুকে যুদ্ধ করতে হয়। কলমের সাহায্যে যে যুদ্ধ হয় তার মতো শক্তিশালী যুদ্ধ আর কিছু নাই। কলম শুধু নিজেই যুদ্ধ করে না, আরও যারা যোদ্ধা, যারা সাধারণ মানুষ, তাদেরকে যুদ্ধ করার জন্যে, অন্যায়ের প্রতিবাদ করার জন্যে কলম গর্জে ওঠে, তাদেরকে উৎসাহিত করে, তাদের কানে যুদ্ধের বাণী, ব্রিটিশ অপশাসনের বাণী পৌঁছে দেয়। কলম, ওই জন্য বলা হয় কলম হচ্ছে অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। দ্য পেন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য সোর্ড। কলম অস্ত্রের থেকে বেশি শক্তিশালী। জগৎটা কলমে চলছে, জগৎটা কলমে চলছে, অস্ত্রে চলছে না। জগৎটা নীরবতায় চলছে, চেঁচামেচিতে চলছে না। যেখানেই চেঁচামেচি সেখানে জানবে যে ক্ষয়ক্ষতি, যেখানেই চেঁচামেচি সেখানে কিছু না কিছু ক্ষয়ক্ষতি চলছে। ভারতের স্বাধীনতা আন্দোলন তাই অত্যন্ত কঠিন ছিল। ভারতের এই জাতীয় পতাকার মধ্যে ভারতবর্ষের চরম আদর্শের কথা আছে। এক একটা রঙের এক একটা মূল্য আছে। সেই মূল্যের কিয়দংশ যদি আমরা প্রবেশ করি, তাছাড়া এটা তো একটা মাত্র বস্ত্রখণ্ড।
তাৎপর্য যদি না হয়, তো এটা একটা বস্ত্রখণ্ড, তো এটা তো বাজারে 20 টাকা, 50 টাকা, 100 টাকা কিনতে পাওয়া যায়। এটা বিক্রি হচ্ছে হাজার হাজার। এটা বিক্রি করে কত লোক বড়লোক হয়ে যাচ্ছে, আর স্বাধীনতা এটার মানেই জানে না। এইটি হচ্ছে সমস্যা। এই পতাকা বিক্রি করে লাখ লাখ লোক বড়লোক হয়ে যাচ্ছে, কিন্তু এই পতাকার মানে জানে না কেউ। যেমন যে বই বিক্রেতা, সে বই পড়ে না, বই বিক্রেতা বই পড়ে না। এটাই হচ্ছে মানব জাতির বিরাট সমস্যা। বই তো অনেক দিচ্ছে, কিন্তু খদ্দেরের সাথে খারাপ ব্যবহার করছে, কারণ ও বই পড়েনি তো। মানুষের সচেতনতার অভাবই ভারতবাসীর এই পরাধীনতার কারণ ছিল। আর ব্রিটিশরা তো অবশ্যই প্রচণ্ড অত্যাচারী। তারা সুযোগ পেয়েছে ভারতবাসীর এই কুসংস্কারের উপরে, নিজেদের ভাই বিবাদকে কেন্দ্র করে তারা সুযোগ নিত ব্রিটিশরা। কারণ আমাদের নিজেদের মধ্যে বিবাদ কম নাই, এই বিবাদকে কেন্দ্র করে ওরা নিজেদের আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তুলেছিল। ভারতবর্ষের যে ধর্ম আমাদের দাঁড়িয়ে আছে, সেটা ত্যাগের উপর দাঁড়িয়ে আছে, সেটা নির্ভীকতার উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ জীবনে ভয় করো না। ভয় যারা নেই ত্রিভুবনে, ভয় শুধু তো নিজের মনে। রবীন্দ্রনাথ খুব পরিষ্কার বলে দিচ্ছেন, ভয় যারা নেই ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে। বাস্তব দেখুন, মনে করুন ব্রিটিশ সরকারকে তো আমাদের মতন সাধারণ লোক কত ভয় করতো, কিন্তু নেতাজি ভয় করছে না। তাহলে কারণটা কি? এর কারণটা কি? কারণ ভয় বলে বাস্তবে কিছু নাই, ওটা মাইন্ডে তৈরি হয়েছে। কারো ভয় বেশি, কারো ভয় কম, কারো ভয় নাই। এর কারণ কি? কারণ বাস্তবে ভয় নাই। বাস্তবে যদি ভয় থাকতো তাহলে তো সবাই ভীত হতো, আর সবাই একই পরিমাণে ভীত হতো। তা তো হয় না। ভয়টা মানুষের মাথায় তৈরি হয়েছে। যেটা মানুষের মাথায় তৈরি হবে সেটা আমার, আপনার, ওনার কম বেশি হবে। কিন্তু যেটা বাস্তব, আবার কেউ কারো আবার থাকবে কি না, আর যেটা বাস্তব সেটা সকলের চোখে একই ধরা দেবে। যেমন আমরা এখানে যে অনুষ্ঠানটা করছি, এটা প্রত্যেকে বলবে যে এটা অনুষ্ঠানটা হচ্ছে, এটাতে কেউ বলতে পারবে যে অনুষ্ঠানটা হয়নি, কারণ এটা বাস্তব, এটা হচ্ছে। তেমনি ভয় জিনিসটা কোথাও নাই। ভয় মানুষের মাথাতে তৈরি হয়। যদি থাকতো ভয়, মনে করুন, তাহলে তো নেতাজি ভীত হতো, ক্ষুদিরাম ভীত হতো, গান্ধীজি ভীত হতো, কিছু আন্দোলন করতো না। ওরা তুলনা করতো যে 33 কোটি জনগণ কী করছে, আমার একা দায়িত্ব নাকি? তা তো করছে না, কারণ 33 কোটি জনগণও ভয় হচ্ছে, আর নেতাজির ভয় নেই। তাহলে ভয় জিনিসটা, আমি বারবার বলি, ভয় বলে কিছু নাই, ভয় মানুষের মাথায় তৈরি হয়। আর ভয় থেকে ভূতও তাই। ভূত বলে কিছু নাই, ভূত মানুষের মাথায় তৈরি হয়। ভূত বলে যদি কিছু থাকতো তাহলে তো সবাই ভূতে বিশ্বাস করতো, এবং সবাই সমান পরিমাণে ভূতের ভয়ে থাকতো। তা তো হয় না। তা তো হয়নি। কেন? যেটা বাস্তবে নাই, যেটা মাথায় আছে, সেটা ব্যক্তিভেদে পার্থক্য হয়ে যাবে। কেউ ভূতে বিশ্বাস করবে, কেউ করবে না, কেউ কম করবে, কেউ বেশি করবে। এই যে পার্থক্য হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে ওটা নাই। ওটা নাই, তাই পার্থক্যটা হচ্ছে। খুব বাস্তবভাবে কিন্তু জিনিসটা বুঝতে হবে। অনেকে মনে করবে যে মাস্টার ভুল বলছে। আমি কিন্তু ভুল বলিনি, আমি অনেক পড়াশোনা করে বলছি, আমি অনেক পড়াশোনা করি। এই ভূত কিন্তু কোথাও নাই। ভূত মানুষের মাথায় তৈরি হয়। বারবার বলছি, ভূত মানুষের মাথায়। আর ভূত থেকে ভয়, ওই সবই ভূত হত থেকে আসছে। ভূত ভয় একই জিনিস। ওই তেঁতুল গাছে একটা ভূত আছে, মনে কোন কাউকে বলা হলো। এবার সে যখন যাচ্ছে, আমরা সবাই জানি যে ওই তেঁতুল গাছে ভূত আছে। এবার রাত্রে যখন যাচ্ছি, তখন ভয় লাগছে। কারণ কি? কারণ আগে ঢুকুন দেওয়া হচ্ছে মাথায়, আগেই মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই ভয়টা কাজ করছে। তখন একটা পাখির ডাক ভূত মনে হয়েছে। খুব কিন্তু দামি কথা মনে রাখবেন, আপনারা জীবনে কাজে লাগবে। আপনাদেরকে বাস্তবে আমি এত দেখাইতে বলি না, কিন্তু ওই জ্ঞানটা কিন্তু আপনারা রাখবেন যে ভূত বললে কিছু নাই, ভয় বললে কিছু। যেমন হিংসা, অহংকার, এগুলো তাই। অহংকার বলে কিছু নাই, ওটা মানুষ বানাইছে। ভগবান যে আমাদেরকে তৈরি করেছে না, সেখানে অহংকার নাই, সেখানে হিংসা নাই, সেখানে লোভ নাই, বিদ্বেষ নাই, ভয়ও নাই। লোভ দেখবেন কারো বেশি, কারো কম। তাহলে কম কেন হলো, বেশি কেন হলো? লোভ যদি বাস্তব হতো তাহলে তো সবাই সমান লোভী হতো। তা হচ্ছে না। আমি কিন্তু খুব গভীরে কথা বলি, আমার ভিডিও যারা দেখে তারা বুঝতে পারবে। আমি ওই 2 টাকা 5 টাকা মূল্যের কথা বলি না। আমি অহংকার করছি না। আমি এই ভূত ভয় এই ব্যাপারগুলো আপনাদেরকে কেবল একটু বোঝানোর চেষ্টা করছি যে ভূত ভয় বলে কিছু নাই।
তাহলে আমাদের স্বাধীনতা হতো না। সবাই ওই বিপ্লবীর জন্ম হইতো না, বিপ্লবী জন্ম হইতো না, সে সবাই ভীত হতো। মৃত্যু ভয় তাই, জন্ম মৃত্যু বলে কিছু হয় না, এটা এক অনন্ত প্রবাহ চলছে। জন্ম মৃত্যু বলে কিছু হয় না, এটা মনে হচ্ছে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে চলে গেল, পশ্চিম দিকে আসতে গেল, মনে হচ্ছে যেন সূর্য ঘুরছে। সূর্য ঘুরছে না, ওটা মনে হচ্ছে। পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে, আমরা মনে হচ্ছে না কেন? কারণ আমরা পৃথিবীর ভিতরে আছি। আপনি ঘুরছেন, আমি ঘুরছি, কিন্তু বুঝতে পারছি না কেন? না, আমরা দুজনেই ঘুরছি। পৃথিবী ঘুরছে বুঝতে হলে পৃথিবীর বাইরে যেতে হবে। পৃথিবী ঘুরতে বুঝতে হলে পৃথিবীর বাইরে যেতে হবে। এরকম মিথ্যাকে বুঝতে হলে মিথ্যার বাইরে যেতে হবে। কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখবেন অনেকে ভুল হতে পারে না, মানে প্রচুর মিথ্যাচার করছে মুখ্যমন্ত্রী, এই হোক, আমি কোনো পার্টির নাম বলছি না, প্রচুর মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে, কিন্তু কিছু লোক তবু ওই দিকে আছে। কেন না? ওরাও ওই দলে আছে। যে মিথ্যায় আছে সে মিথ্যা ধরতে পারবে না, সে ভাববে ওইটাই সত্য। এটা সংসারের নিয়ম, এটা কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করছি না। মিথ্যাকে ধরতে হলে মিথ্যার বাইরে যেতে হবে। যেমন পৃথিবী ঘুরছে, এটা জানতে হলে পৃথিবীর বাইরে যেতে হবে। পৃথিবী ঘুরছে, সূর্য ঘোরে নাই, এ কথা গ্যালিলিও প্রথম বলেছিলেন। তো গ্যালিলিওর অবস্থা তো 12টা বেজে গেছিল, আপনারা জানেন, সারা জীবন জেলে মরেছিল, কারণ তিনি প্রথম বলেছিলেন। এখন আমরা পৃথিবী ঘুরছি, এখন কি আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ঘুরছে? দেখতে পাচ্ছি না তো, কিন্তু সবাই বলছে, অনেক লোক বলছে, মাস্টারমশাইরা বলছেন, ভূগোলে বিজ্ঞানে লেখা আছে। তাই আমরা এখন বিশ্বাস করছি যে পৃথিবীটা ঘুরছে, কিন্তু আমরা তো এখনও দেখতে পাচ্ছি না যে পৃথিবী ঘুরছে, আমাদেরকে তো দেখতে পাচ্ছি যে সূর্য ঘুরছে। আমি এখানে ভয়ের কথা বলতে চাইছি, অন্ধবিশ্বাসের কথা বলতে চাইছি, যে এই অন্ধবিশ্বাসই ভারতবর্ষের পরাধীনতার মূল কারণ। এখনও কিন্তু মানুষের মধ্যে বহু অন্ধবিশ্বাস চলছে। এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমাদের যত কবি, দার্শনিক, বিজ্ঞানী, বিপ্লবীরা বলেছিলেন। সুভাষচন্দ্র বলেছিলেন, আগে কুসংস্কার দূর করতে হবে, পাস করা বিদ্যা দূর করতে হবে, পাস করা বিদ্যার কোনো দাম নাই। বিএ ইউনিভার্সিটি ডিগ্রিকে বলেছিলেন যে আমি ওই ডিগ্রিকে ঘৃণা করি, আমি বিএ এমএ এগুলোকে আমি ঘৃণা করি, কারণ এই ইউনিভার্সিটির এই ডিগ্রিগুলো মানুষকে কেবল ভোগ শিক্ষা দেয়, ত্যাগ শিক্ষা দেয় না। যে শিক্ষার মধ্যে ত্যাগ নাই তাকে আমি শিক্ষা বলে মনে করি, কারণ ভোগ তো মানুষের সহজাত, প্রত্যেকটা মানুষ ভোগী, প্রত্যেকটা মানুষ ভোগী। একটা ছেলেকে কিছুই শিক্ষা দিতে হবে না, সে ভোগ করবে, সে সঙ্গম করবে, কোনো মেয়ের সাথে পালিয়ে যাবে, কোনো লেখাপড়া করে নেই, কারণ এগুলো প্রাকৃতিক। লোভ প্রাকৃতিক, প্রকৃতি থেকে আসছে, এগুলো অটোমেটিক হয়ে যাবে, কোনো লেখাপড়ার দরকার নেই। আমাদের স্বাধীনতা আন্দোলন নির্ভীকতার আন্দোলন, ত্যাগের আন্দোলন, ভয়ের আন্দোলন নয়, ভোগের আন্দোলন নয়। সবাই যদি ভোগী হতো তাহলে আমরা আজ স্বাধীনতা দিবস পালন করতে পারতাম না। দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, সামগ্রিক মানুষকে ভালোবাসতে হবে, শুধু দেশ নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি শুধু ভারতবর্ষকে নয়, আমি সমগ্র মানুষকে ভালোবাসি। তাই রবীন্দ্রনাথ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছিলেন। এই জন্য অনেকে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করেছে, যে রবীন্দ্রনাথ বিদেশের লোককে বেশি ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে না। কিন্তু যে যত গভীর হবে জানেন, তাকে তত বেশি লোক বুঝতে পারবে না, কারণ মানুষ হালকা জগতে থাকে। মানুষ সমুদ্রে ঢেউ খায়, উপরে উপর লবণাক্ত জলের ঢেউ খায়, সমুদ্রে জলে যে রত্ন আছে এর অনুসন্ধান কেউ করতে যায় না। আমরা নিজ মুখে জানি যে সমুদ্রের তলে রত্ন আছে, কিন্তু একমাত্র ডুবুরি ছাড়া কেউ তো ওটা দেখে নাই। দেখেছে কি? আমরা জানি, কিন্তু আমরা তথাপি আমরা সেই সমুদ্রের, দীঘা সমুদ্র, পুরী সমুদ্রের লবণাক্ত জলের ঢেউ খেয়ে ঘর আসি, কারণ ডোবার মতো শক্তি, সাহস কিছু নাই, বল ভরসা কিছু নাই। নমস্কার।